সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল থেকে আমি মোহাম্মদ মশিউর রহমান আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পাঠ্য বই থেকে আজকে আমি আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, এই অধ্যায়ে আমরা গত ক্লাসে কাজ এবং শক্তি কি সেটা আমরা দেখছিলাম। আজকে শক্তির বিভিন্ন রূপ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের পাঠ্য বইয়ের 102 পৃষ্ঠায় এখানে দেখো সবাই, শক্তির বিভিন্ন রূপ। আসলে আমরা গত ক্লাসে বলছিলাম যে শক্তি কি। এখন এই শক্তি আসলে কি, আমরা যে বিভিন্ন ধরনের, আমাদের যদি একটু চারপাশে খেয়াল করি তাহলে বিভিন্ন ধরনের শক্তি দেখতে পাই। যেমন হচ্ছে যান্ত্রিক শক্তি, গতি শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, এভাবে আরো বিভিন্ন ধরনের শক্তি আছে। এগুলো আসলে কি, শক্তির বিভিন্ন রূপ, এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত করা হয়। এর মধ্যে যে সাধারণ আমরা রূপটি দেখি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তোমরা যদি একটু খেয়াল করো, দেখবা যে গতিশক্তি, যে মিল কারখানা বা এবারে গাড়ি, এগুলো যে চলে, সেখানে কি হয়, যান্ত্রিক শক্তিকে, গাড়ি চলে যান্ত্রিক শক্তিতে কি করা হয়, সেখানে গতিশক্তিতে পরিণত করা হচ্ছে। আবার কি হচ্ছে, যেমন আমি যদি যে আমাদের বিদ্যুৎ যে দেখি, বিদ্যুৎ শক্তি, সেখানে কি হয়, যান্ত্রিক শক্তির মাধ্যমে কি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে, মানে হচ্ছে এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। ঠিক আছে? তো এর মধ্যে তাইলে আমি দেখতেছি যে শক্তির যে সাধারণ রূপ সেটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি শক্তি বা শক্তি বা স্থির শক্তি বলি, আর একটা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে? তাহলে আমরা আজকে যান্ত্রিক শক্তির এর একটি রূপ যে গতি শক্তি, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা কাজ কি, শক্তি কি, এটা গত ক্লাসে দেখছিলাম। তাহলে আমরা আজকে গতি শক্তি, এটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা দেখি। আচ্ছা, মনে করি যে এখানে আমার একটা বস্তু আছে। বস্তুটাকে কি করলাম, আমি এর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। ঠিক আছে? বল প্রয়োগ করলে কি হলো, এটার সরণ ঘটবে। মনে করি এস সরণ, সরণ বস্তুটি এখানে আসলো। তাহলে আমার কি হয়েছে দেখো, খেয়াল করো। তাহলে আমি এফ বল প্রয়োগ করে বস্তুটি কি করলো, এই অবস্থান থেকে এই অবস্থানে আসলো। তাহলে কি কি হয়েছে, বল প্রয়োগ করে সরণ হয়েছে, তার মানে এখানে কাজ হয়েছে ডব্লিউ। ঠিক আছে? এবং যখনই কোনো বস্তুতে বল প্রয়োগ করা হবে তখন কি হয়, ওই বস্তুতে আমরা আগে বলছিলাম যে কি হয়, একটি শক্তি সঞ্চারিত হয়। তাহলে দেখো, যদি তাই হয় তাহলে আমি কি লিখতে পারি, যে আগে যে তাহলে কি হয়, তাহলে আমি কি লিখতে পারি, এখানে যে কাজ সম্পাদিত হয়েছে। আচ্ছা, আমি পুরোটা যদি এভাবে লিখি, দেখো যে মনে করি একটি বস্তুর উপর এফ বল প্রয়োগের ফলে বস্তুটি
বস্তুটির এস কি হলো, সরণ হলো। কি করছে, একটি বস্তুর উপর এফ বল প্রয়োগের ফলে বস্তুটির কি হলো, এস পরিমাণ সরণ হলো। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে কি হলো, তাহলে এখানে কি হচ্ছে, একটি কাজ আমি যেটা দেখাইছিলাম, যদি এইভাবে হয় বল প্রয়োগ করলে সরণ এস হয়, এফ পরিমাণ বল প্রয়োগ করলে, তাহলে কি এখানে একটা কাজ সম্পাদিত হয়েছে। তাহলে সম্পাদিত কাজের পরিমাণ, তাহলে কি লিখতে পারি, সুতরাং সম্পাদিত কাজের পরিমাণ ডব্লিউ ইকুয়াল টু কি শিখছিলাম আমরা, বল ইনটু সরণ এফএস। ঠিক আছে, তাহলে কি হলো, একটি বস্তুর উপর বল প্রয়োগ করা যদি এর সরণ হয়, তাহলে সম্পাদিত কাজের পরিমাণ কি হবে, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, এখন আমরা আগের ক্লাসে পিছনে যাচ্ছি, সেখানে ফিরে যাই। সেখানে আমরা দেখছিলাম যে গতির সমীকরণ থেকে দেখো কি হয়েছে, যে বিজ্ঞানী নিউটন ওনার গতির সমীকরণের আমরা দ্বিতীয় সূত্র থেকে জানছিলাম। সেখানে উনি বলছে যে নিউটনের, আমরা লিখি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি জানি আমরা জানি কি জানি, F ইকুয়াল টু এম এ। ঠিক আছে, কি প্রযুক্ত বল কি বস্তুর কি ভর এবং ত্বরণের গুণফলের সমান। আচ্ছা, তাইলে আচ্ছা আমি এটাকে দেখো, এটা 1 নং সমীকরণ দিলাম, এটা দিলাম 2 নং। ওকে, এরপরে দেখো যে গতির সূত্র থেকে আমরা আরো কি জানছি। দেখো আমরা এরকম একটা সমীকরণ দেখছিলাম যে গতির সূত্র থেকে তোমার কি দেখছিলাম, এফ, আচ্ছা একটা দেখছিলাম যে বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, এটাকে কত মনে করো যে 3 নং সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা এছাড়া আমরা আরো কি দেখছিলাম, যে দেখো আরেকটা সমীকরণ আমরা দেখছিলাম যে সরণ এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা মনে করো 4 নং সমীকরণ। ওকে, আচ্ছা তাই যদি এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা এটা 3 নং সমীকরণ, এটা 4 নং সমীকরণ। তাহলে যেটা আমরা কি লিখতে পারি, দেখো এই সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি। তাহলে দেখো 1 নং সমীকরণ যেটা ছিল কি ছিল আমার, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এটাকে আমি লিখতে পারি প্রথমেই, দেখো আমি এফ সমান সমান কি এম এ, তাহলে এফ এর পরিবর্তে যদি এম এ বসাই তাহলে এম এ এস। ঠিক আছে, আচ্ছা এটা লিখতে পারি। এখন আমি যদি মনে করি যে বস্তুটি কি হচ্ছে, যে স্থির অবস্থান থেকে চলা শুরু করছে, যদি স্থির অবস্থান থেকে কোনো বস্তু চলা শুরু করে, তাহলে আমরা সেক্ষেত্রে জানি কি তার আদিবেগ কি 0। তাহলে দেখো এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমি এটা যদি এখানে স্থির বস্তু আমি কল্পনা করি, তাহলে কি এখানে ইউ 0, তাহলে এই সমীকরণটা আমার দাঁড়াবে, তাহলে কি হয় ভি ইকুয়াল টু মনে করো ইউ থাকবে না, ইউ 0 হলে এখানে থাকে এটি, আর এটা থেকে আমি লিখতে পারি কি, তাহলে এস ইকুয়াল টু কি হয়, ইউ না থাকলে কি থাকবে হাফ এ
টি স্কোয়ার। এটা কি, এটা কখন হবে? যখন বস্তুটি কি স্থির থাকবে, বস্তুটি স্থির অবস্থান থেকে চলা শুরু করবে। বস্তুটি কি করবে? স্থির অবস্থান থেকে চলা শুরু করছে, স্থির অবস্থান থেকে চলবে, ঠিক আছে? তখন কি ইউ ইকুয়াল টু কত? 0। ওকে, দেখো তাহলে তাই হয়, তাহলে এখানে আমি যদি এস ইকুয়াল টু কি হয়, তো আমার হাফ এ টি স্কোয়ার। এখন আমি এস এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে দেখো কি আসতেছে আমার, এম এ, আর এস ইকুয়াল টু আমি পাইছি হাফ এ টি স্কোয়ার, আচ্ছা, ইন্টু হাফ এ টি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? দেখো কি হচ্ছে, ডব্লিউ ইকুয়াল টু, তাহলে আমার আসতেছে কি, এখানে আমি যদি এটা এখানে নেই, হাফ এম, তাহলে কি এ গুণে হচ্ছে এ স্কোয়ার, আর হচ্ছে কি টি স্কোয়ার, তাই তো? ডব্লিউ ইকুয়াল টু আমি এটা পাচ্ছি। এখন দেখো এখানে আমার কি আছে? এ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এখন আমি যদি মনে করো এটাকে আর একটু ছোট করতে চাই, দেখো আমার এখানে ছিল ভি ইকুয়াল টু এ টি, ঠিক আছে? এখন যদি দেখো এখানে আমি যদি আর একটু করি, কি করতে পারি? আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, ভি স্কোয়ার সমান, তাহলে কি হয়? এ স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে? এটা কেন করলাম? দেখো আমি এখানে আমার এ স্কোয়ার টি স্কোয়ার আছে, আমি এখানে এ স্কোয়ার টি স্কোয়ার যদি করি, তাহলে একটা আমি মান পাই, সেটা কি ভি স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? দেখো ইকুয়াল টু এ স্কোয়ার টি স্কোয়ার, যদি মানটা আমি বসাই, তাহলে দেখ কি আসে আমার, হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু কত? এটা ভি স্কোয়ার। ওকে, তাহলে দেখো তাহলে কি হলো, ডব্লিউ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। এখন কি হয়েছে যে কি করলাম, তাহলে আমি একটি বস্তুর উপর এ বল প্রয়োগ করছি, প্রয়োগের সরণ এস ঘটছে। তো সেখানে আমরা গতির সমীকরণ থেকে, সমীকরণগুলো থেকে যে একটা সমীকরণে আমরা উপনীত হলাম, সেটা কি, যে হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা জানি যে কোনো বস্তুতে যে বল প্রয়োগ করার ফলে ওই বস্তুর মধ্যে শক্তি সঞ্চারিত হয়, এবং তার ফলেই এবং যে শক্তি সঞ্চারিত হয় ওই পরিমাণ সে কাজ করার সামর্থ্য অর্জন করে, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে ডব্লিউ আর হচ্ছে যে কাজ এবং শক্তি এর কি পরস্পর কি সম্পূরক। তাহলে আমি এটাকে আমি যদি শক্তি লিখি, তাহলে আমি লিখতে পারি, তাহলে শক্তি, এটাকে আমি টি দিয়েও লিখতে পারি, টি ইকুয়াল টু কি পেয়েছে, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি দেখলাম? দেখো তাহলে আমি এটাকে বলতে পারি যে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে তার যদি এস সরণ ঘটে, তাহলে ওই বস্তুতে কি সঞ্চিত শক্তির পরিমাণ টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা শক্তির একটি রূপ গতিশক্তি, গতিশক্তির আমরা একটি সমীকরণ আজকে দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা এর পরের যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থেকে নিয়মিত পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।